হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। লাস্ট ক্লাসে আমরা একটা পিওয়াইকিউ সিরিজ করেছিলাম। তো সেইটার মধ্যে মোটামুটিভাবে আশা করা যায় যে আমাদের সিটেটের বেঙ্গলির যে কোয়েশ্চেন প্যাটার্নটা সেইটার ব্যাপারে আমাদের ধারণা হয়েছে। যে কনফিউশনগুলো আমাদের ছিল, যে কিভাবে আসবে, গ্রামার পোর্শনটা কিভাবে প্রশ্ন করবে, প্যাডাগজি পোর্শন থেকে কিভাবে প্রশ্ন করবে, আশা করি সেই কনফিউশনটা তোমাদের কমপ্লিট হয়েছে। মানে সেইটা কনফিউশনটা মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। তো সেই সিরিজটা একটু ভালো করে দেখো। আজকে পিওয়াইকিউ সিরিজ আরেকটা আমরা করছি। তো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করে নিই। এইটা একটা সিটেটের প্রশ্ন। যেভাবে আমি গতদিন করিয়েছিলাম যে ফার্স্টে দুটো রিডিং কম্প্রিহেনশন থাকবে, একটা গদ্যের থেকে থাকবে, একটা পদ্যের থেকে থাকবে। 15 মার্কসের থাকবে টোটাল, আর বাকি 15 মার্কসের থাকবে পেডাগজি, বেঙ্গলি পেডাগজি। তো এখানে এইটা হলো গদ্যের থেকে একটা রিডিং কম্প্রিহেনশন। তো আমরা একটু পড়ে নিই কি বলছে দেখো। আগেই বলেছি 1823 সনে স্ট্র্যান্ড রোড তৈরি হওয়াতে ক্লাইভ স্ট্রিটের জাহাজ তৈরির ও মেরামতের ডকগুলোর কাজকর্ম বন্ধ হয়ে গেল, আর তাদের মালিকরা গঙ্গার ওপারে হাওড়ায় চলে গেলেন। প্রথমে গেলেন ব্ল্যাকমোর সাহেব। তিনি সেখানে গিয়ে নিচের ডক তৈরি করলেন, নিচের ডক মানে লোয়ার ডক তৈরি করলেন। তারপর গেলেন মেথু স্মিথ সাহেব। তিনি সেখানে অপরের ডক ও মাঝের ডক তৈরি করলেন। এরপরে দুজনে মিলে যৌথ মূলধনে এক কারবার খুললেন। সেই কারবারের নাম দিলেন কলকাতা ডকিং কোম্পানি। পুরো কেল্লার উত্তর গা দিয়ে পূর্ব থেকে একটি পথ এসে শেষ হয়েছিল পুরনো কেল্লা ঘাটে। সেই জন্য পথটিকে বলা হতো ওল্ড ফোর্ট ঘাট স্ট্রিট। এখন সেই রাস্তার নাম হয়েছে ফেয়ারলি প্লেস। উইলসন ফেয়ারলি এক সদাগর ছিলেন। তিনি ফেয়ারলি গিলমোর নামে এক সদাগরি কুটিরের প্রধান যে থাকে সিনিয়র অংশীদার ছিলেন। তিনি সরকারি পিলখানার ঠিকাদার ছিলেন, অর্থাৎ সরকারি সেনা বিভাগের যেসব হাতি ও উট থাকত তিনি তাদের খোরাক যোগাবার ঠিকা নিয়েছিলেন। পরে ফেয়ারলি সাহেব গিলমোরকে ছেড়ে দিয়ে ফার্গুসন নামে আরেক অংশীদার নিয়ে ফেয়ারলি ফার্গুসন নাম দিয়ে আরও একটি সওদাগরি কুঠির খুললেন। রামদুলাল দে সরকার, মানে যিনি সরকার ছিলেন, এই কুটির বেনিয়ান ছিলেন এবং তার প্রতিবেশী ও বন্ধু কাশীনাথ ঘোষ এই হাউসে কাজ করতেন। ফেয়ারলি প্লেসের উত্তর দিকে কিলবার্ন কোম্পানির বাড়ি ফেয়ারলি হাউস এবং তার গায়েই ম্যাকেঞ্জি কোম্পানির বাড়ি। পুরনো কেল্লার এই সমস্ত উত্তর দিকটা জুড়ে 1756 সনে ক্রুটেনটেন সাহেবের প্রকাণ্ড বাগান বাড়ি ছিল। সিরাজউদ্দৌলার আক্রমণে সেই বাড়ি ধ্বংস হয়ে যায়। বর্তমানে ফেয়ারলি প্লেসের সমস্ত দক্ষিণ দিকটা জুড়ে ইস্ট ইন্ডিয়ান রেল কোম্পানির, এখন ইস্টার্ন রেলের প্রধান অফিস রয়েছে পুরনো কেল্লার হাতার মধ্যে। মোটামুটি এই হলো আমাদের পুরো রিডিং কম্প্রিহেনশনটা। এইবারে আমরা একটু প্রশ্নের দিকে আসি। ফার্স্টলি কি বলেছে, আলোচ্য গদ্যে মোট কয়টি ডকের নাম লেখা আছে? মোট কয়টি ডকের নাম লেখা আছে? কয়টি ডকের নাম লেখা আছে একটু দেখি। লোয়ার ডক, আপার ডক, মিডিল ডক। তো কয়টা ডকের নাম আছে? মোট 3টি ডকের নাম আছে। তারপর কি বলছে, তার প্রতিবেশী ও বন্ধু কাশীনাথ ঘোষ এই হাউসে কাজ করিতেন। এই অংশটি কোন কালের উদাহরণ? কি বলছে, প্রতিবেশী ও বন্ধু কাশীনাথ ঘোষ এই হাউসে কাজ করিতেন, কাজ করতেন। ঠিক আছে, কাজ করতেন মানে সেইটা কি করতেন, অতীতকাল বলছে। তো অতীতকালের মধ্যে এইটা কোন অতীতকাল হবে? এইটা হবে পুরাঘটিত অতীতকাল। পুরাঘটিত অতীতকাল কেন হবে?
পুরাঘটিত নিত্যবৃত্ত অতীত মানে যেটা হয়ে গেছে, পুরনো আগে চলেছে, যেমন সে সে কাজটি করত, ঠিক আছে। তো এইখানের মধ্যে কি বলছে, বন্ধু কাশীনাথ ঘোষ এই হৌসে কাজ করিতেন, মানে একটা ঘটমান কিছু একটা ঘটেছে, পুরা ঘটিত মানে কিছু একটা ঘটেছে এরকম কোনো কিছু বোঝাচ্ছে, যার জন্য এটাকে বলে পুরা ঘটিত অতীত। তারপর কি বলছে, কলকাতা ডকিং কোম্পানি কারা তৈরি করেছিলেন। কলকাতা ডকিং কোম্পানি কারা তৈরি করেছিলেন আমরা একটু দেখে নিই। কলকাতা ডকিং কোম্পানি এরপরে দুজন মিলে যৌথ মূলধনে কারবার খুললেন, সেই কারবারের নাম দিলেন কলকাতা ডকিং কোম্পানি। তো কারা খুললেন, প্রথমে ব্ল্যাকমোর সাহেব, তারপর ম্যাথু স্মিথ সাহেব। তো কারা খুললেন, ব্ল্যাকমোর আর মেথুয়াস, ব্ল্যাকমোর আর মেথুয়াস হলো, ব্ল্যাকমোর আর মেথিয়াস। শূন্যস্থান পূর্ণ, তিনি ড্যাশ পিলখানার ড্যাশ ছিলেন, তিনি ড্যাশ পিলখানার ড্যাশ ছিলেন, তিনি ড্যাশ পিলখানার, তিনি দেখি আমরা কোথায় আসছে এই শূন্যস্থান পূর্ণটা, তিনি ড্যাশ তিনি কোথায় গেল একবার দেখে নিই আমরা, তিনি ড্যাশ পিলখানার ড্যাশ ছিলেন, তিনি কোথায় গেল, তিনি ওই যে তিনি সরকারি পিলখানার ঠিকাদার ছিলেন, তিনি সরকারি পিলখানার ঠিকাদার ছিলেন। তো দেখি আমরা, তিনি সরকারি পিলখানার ঠিকাদার ছিলেন। তো আমরা পারলাম, এইটা খুবই সহজ, এই প্রশ্নগুলো শুধু আমাদেরকে একটু রিডিং কম্প্রিহেনশনটা ভালো করে দেখতে হবে। তারপর স্ক্রুটেন্ডেন্ট সাহেবের বাগানবাড়ি কার আক্রমণে ধ্বংস হয়েছিল। স্ক্রুটেন্ডেন্ট সাহেবের বাগানবাড়ি কার আক্রমণে আমরা আগে পড়েছিলাম, সিরাজউদ্দৌলার আক্রমণে। আলোচ্য গদ্যে কোন কোন পশুর নাম উল্লেখ আছে, আলোচ্য গদ্যে কোন কোন পশুর নাম উল্লেখ আছে, আলোচ্য গদ্যে কোন কোন পশুর নাম উল্লেখ আছে, কোন কোন পশুর নাম আমরা পাই দেখি একবার। এই যে হাতি ও উট, কোন কোন পশুর নাম উল্লেখ আছে, হাতি ও উট। ফেয়ারলি হাউসের পাশেই কার বাড়ি ছিল, ফেয়ারলি হাউসের পাশে কার বাড়ি ছিল, আমরা পেয়েছিলাম আগে ম্যাকনিন ম্যাকেনজি কোম্পানির বাড়ি ছিল। 28 আমরা পাই ওল্ড ফোর্ট ঘাট স্ট্রিটের বর্তমান নাম কি, ওল্ড ফোর্ট ঘাট স্ট্রিটের বর্তমান নাম হলো ফেয়ারলি প্লেস, যেটা আমরা পেয়েছিলাম আগে, সেটার বর্তমান নাম কি, ফেয়ারলি প্লেস। এবারে আসি, নিম্নলিখিত গদ্যটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির উত্তর দেওয়ার কথা। এখানে আরেকটা রিডিং কম্প্রিহেনশন দিয়েছে, এইটাও গদ্যের আকারে লেখা। কি বলছে দেখো, আগে আগে চলছে বড়রা মহতো, নায়েব চারজন আর ছড়িদার, বড়রা মহতো নায়েব চারজন আর ছড়িদার, এর পিছনে আছে ছেলে বুড়ো সকলে, এরা সব এতক্ষণ ছিল কোথায়, বোধ হয় মহতোর বাড়ির আশেপাশে সবাই জড়ো হয়েছিল, সেই জলবৃষ্টির মধ্যেও আজকের পঞ্চায়েতির জমজমাট তামাশা দেখবার জন্য। জল কাদা ব্যাং কাটা মারিয়ে অর্ধলঙ্গ বীরের দল নৈশ অভিযানে বেরিয়েছে, তাদের যাত্রাভিমানে আঘাত লেগেছে,
অন্ধকারে সরু পথের উপর আন্দাজে পা ফেলে চলছে সকলে। পায়ের নিচের চটকানো কেঁচোগুলো থেকে আলোর আভাস ফুটে বেরোচ্ছে। কেঁচোগুলো থেকে আলোর আভাস ফুটে বেরোচ্ছে। গুগলি শামুক গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে খড়মড় করে। খেপা শেয়ালের মতো তারা হন্যে হয়ে ছুটছে। কোনো কাণ্ডাকাণ্ড জ্ঞান নেই তাদের এখন। যেমন করে হোক তাদের জাতের এ অপমানের একটা প্রতিকার তারা করবেই করবে। পাড়ার মেয়েরাও একে একে ধনুয়া মহতোর সদ্য খালি করা এক চালাটিতে এসে জড়ো হয়। বাইরে অন্ধকারে কিছু দেখা যায় না, তবু সকলে ভিজে কাপড় নিংড়তে নিংড়তে বাইরে কি যেন দেখতে চেষ্টা করে। সকলেই একসঙ্গে কথা বলতে চায়। মুখে কারো ভয় ডর মায়া মমতার ছায়াও নেই। আছে কেবল অভিযানের নিশ্চিত সাফল্যের জন্য উল্লাস। কয়েকটা অনিশ্চিত মজার খবরের জন্য কৌতূহল। ওই একরত্তি ছোড়ার এই কাণ্ড। অসীম উৎসাহের সঙ্গে গুদরের মা আজকের পঞ্চায়েতের সম্পূর্ণ কার্যবিবরণী অন্য সকলকে বোঝাতে চেষ্টা করে। কুপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। কে তার কথা শুনছে? তার মধ্যে এত উত্তেজনা বোধ হয় এক কেবল ধাঙর টুলিতে আগুন লাগার সময় ছাড়া আর কখনো হয়নি। এই হলো মোটামুটি আমাদের রিডিং কম্প্রিহেনশনটা। তো বলছে কি, আলোচ্য গদ্য অনুসারে এইখানের মধ্যে বাক্যগুলি সঠিক ক্রমে সাজানোর জন্য বলছে। আলোচ্য গদ্য অনুসারে নিম্নলিখিত বাক্যগুলি সঠিক ক্রমে সাজানো। কি বলছে? বাইরে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, এতক্ষণ ছিল কোথায়? খেপা শেয়ালের মতো তারা হন্যে হয়ে ছুটছে। কে তার কথা শুনছে? ঠিক আছে, তো এইখানের মধ্যে কোনটা হবে? বাইরে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, এতক্ষণ ছিল কোথায়? তো দেখি আমরা একটু। এতক্ষণ ছিল কোথায়? এই যে এতক্ষণ ছিল কোথায়, এইটা পাই আমরা প্রথমে। ঠিক আছে, এইটা প্রথমেই আমরা পাই। তো বি অপশনটা প্রথম কোনটাতে আছে? বি অপশনটা প্রথম আছে 3 নম্বরে। তো এটার শুদ্ধ উত্তরটা হবে 3 নম্বর। তারপর যেমন করে হোক তাদের জাতের এই অপমানের একটা প্রতিকার তারা করবেই করবে। রেখাঙ্কিত অংশটি কোন ক্রিয়ার উদাহরণ? এই অংশটা প্রতিকার তারা করবেই করবে, এই অংশটা কোন ক্রিয়ার উদাহরণ? আচ্ছা, আমি বলেছিলাম সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া যখন আমি করেছিলাম, অকর্মক আর সকর্মক যখন আমি করেছিলাম, অকর্মক ক্রিয়া কোনটা বলেছিলাম? যখন কাজের অসম্পূর্ণ কর্ম থাকবে না, কর্ম অসম্পূর্ণ থাকবে। আর সকর্মক ক্রিয়া যেখানে একটা কর্ম সম্পূর্ণ থাকবে, যেখানে কর্ম থাকবে। ঠিক আছে, তো এইটা কোনটা হবে? এইটা হবে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়াতে কেন হবে? তারা প্রতিকার তারা করবেই করবে। কি করবে তারা? তারা প্রতিকার করবে। কি করবে? প্রতিকার করবে। তো এইখানে কর্ম আছে, যেখানে কর্ম আছে সেটা হলো সকর্মক ক্রিয়া। ক্লিয়ার? যেখানে কর্ম আছে সেইটা হলো সকর্মক ক্রিয়া। একটু ভালো করে দেখে নাও তোমরা। তারপর কোথা থেকে আলোর আভাস ফুটে বেরোচ্ছে? কোথা থেকে আলোর আভাস ফুটে বেরোচ্ছে? পায়ের নিচে চটকানো কেঁচোগুলো থেকে। দেখি আমরা এই উত্তরটা আমরা পেয়েছিলাম আগে। এই যে পায়ের নিচে চটকানো কেঁচোগুলো থেকে আলোর আভাস ফুটে বেরোচ্ছে। তো এটার শুদ্ধ উত্তরটা কি হবে? পায়ের নিচে চটকানো কেঁচোগুলো থেকে। 132 কুপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। উপরোক্ত বাক্যটি কি ধরনের বাক্য? কুপোর আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, এইটা হলো সরল বাক্য। এইটা হলো সরল বাক্য। সরল বাক্য কোনটা? যেখানের মধ্যে সোজাসুজি ভাবে কোনো একটা বাক্য স্পষ্টভাবে দেওয়া হয় সেটাকে সরল বাক্য বলা হয়। তো এটা হলো সরল বাক্য। 133 সঠিক সন্ধি বিচ্ছেদের নির্বাচন করো। যাত্রাভিমান। যাত্রাভিমান
জাত্যাভিমান সেটা কোনটা হবে? জাত যুগ অভিমান, জাত্যাভিমান। তো এইটা শুদ্ধ উত্তর হবে এইটা, 2 নম্বর হবে এইটার শুদ্ধ উত্তর। নেক্সট আসি আমরা, নিম্নলিখিতর মধ্যে কোনটির সবকটি শব্দ আলোচ্য গদ্যে আছে? কোনটির সবগুলো শব্দ আলোচ্য গদ্যে আছে? দেখি, 1 নম্বরে আছে কুকুর, গুগলি, শঙ্খ, শামুক। গুগলি আছে, শামুক আছে, কুকুর শঙ্খ নেই। পেঁচা, শেয়াল, শামুক, কুকুর। শেয়াল আছে, বাকিগুলো নেই। ব্যাঙ, গুগলি, শামুক, শেয়াল। আর শেয়াল, ব্যাঙ, পেঁচা, গুগলি কোনটা আছে? এখানের মধ্যে পেঁচা আছে, তো পেঁচা নেই। শেয়াল আছে, ব্যাঙ আছে, গুগলি আছে, যেটা আমরা পাই পদ্মের মধ্যে। দেখা যায় এই 4টে শব্দ, এই 4টেই আমাদের পদ্মের মধ্যে আছে। ব্যাঙ, গুগলি, শামুক, শেয়াল, এই 4টে শব্দ আমাদের পদ্মের মধ্যে, গদ্যের মধ্যে আছে। তারপর কি বলছে? পাড়ার মেয়েদের পঞ্চায়েতের সম্পূর্ণ কার্য বিবরণী কে শোনাচ্ছে? কে শোনাচ্ছে? গুদরের মা। আমরা পেয়েছিলাম কে শোনাচ্ছে? গুদরের মা। অনুচ্ছেদ নম্বর অনুযায়ী ভারতীয় সংবিধান যার ব্যবহার নিশ্চিত করে তা কি বলছে? এখানে আসলাম আমরা পেডাগজি পোর্শনে। অনুচ্ছেদ নম্বর 343-এর 2 অনুযায়ী ভারতীয় সংবিধান যার ব্যবহার নিশ্চিত করে কি হবে? হিন্দি একটি সরকারি ভাষা, হিন্দি একটি সহকারী সরকারি ভাষা হিসাবে ব্যবহার হবে, ইংরেজি একটি সরকারি ভাষা, না ইংরেজিতে একটি সহকারী সরকারি ভাষা হিসেবে ব্যবহার হবে। তো অনুচ্ছেদ 343(3)(2) অনুযায়ী ভারতীয় সংবিধান যার ব্যবহার নিশ্চিত করে তা হলো ইংরেজি একটি সহকারী সরকারি ভাষা হিসেবে। একটি সহকারী সরকারি ভাষা, ইংরেজি সহকারী সরকারি ভাষা হবে। আর তার সাথে প্রত্যেক রাজ্যের নিজস্ব ভাষা হবে, রাজ্যিক ভাষা যেটা হবে। নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাষার মানদণ্ড নয়? নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাষার মানদণ্ড নয়? উক্ত ভাষায় 1500 থেকে 2000 বছরের পুরনো ইতিহাস হতে হবে। কিছু প্রাচীন সাহিত্য বা মহাকাব্য থাকতে হবে। উক্ত ভাষার একটি মৌলিক সাহিত্যিক পরম্পরা থাকবে এবং অন্য ভাষাগোষ্ঠী থেকে তা কিছু ধার করবে না, মানে নিজস্ব একটা, এগুলো সব ঠিক আছে। একমাত্র দেখা যায় খসড়া তালিকাভুক্ত ভাষার মধ্যে উক্ত ভাষাটি থাকবে না, এইটাই একমাত্র এইটার সাথে মিলছে না। নিম্নলিখিতের মধ্যে কোনটি ধ্রুপদী বা ক্লাসিক্যাল ভাষা হতে গেলে কি কি তার থাকতে হবে, কোন কোন গুণগুলো তার থাকতে হবে, তার মধ্যে মিলছে না, একমাত্র এইটাই, খসড়া তালিকাভুক্ত ভাষার মধ্যে উক্ত ভাষাটি থাকবে না। শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা যেভাবে নির্ধারণ করা যেতে পারে, শ্রবণ দক্ষতা কিভাবে নির্ধারণ করা যেতে পারে? শ্রবণ মানে শোনা, শোনার দক্ষতা কিভাবে বাড়ে? তাদের সঙ্গে ধারাবাহিক অনুশীলন ও চর্চার মাধ্যমে, না সেইটার মাধ্যমে ধারাবাহিক, সেই রকম হলে তাদের মনে রাখার ক্ষমতা বাড়বে, কিন্তু শোনার ক্ষমতাটা তাতে বাড়বে না। তারপর কি বলছে? একটি গল্প বলা এবং তারপর তাদের অনুচ্ছেদ কেন্দ্রিক প্রশ্ন জিজ্ঞাসা করা, এইটা হতে পারে। এইটা কি? প্রথমে আমরা তাদেরকে গল্প বললাম, সেই গল্পটা প্রপারলি শুনেছে কি না সেইটা আমরা বুঝতে পারবো কিভাবে? যখন আমরা রিটার্ন তারপর তাকে প্রশ্ন করব। তো শ্রবণ দক্ষতা নির্ধারণ করতে হলে প্রয়োজন এইটা। নীরব পাঠের জন্য তাদের সুযোগ দেওয়া, না সেটা শ্রবণ দক্ষতা। ভ্রমণের জন্য তাদের বাইরে নিয়ে যাওয়া, না এটার সাথে শ্রবণ দক্ষতার কোনো সম্পর্ক নেই। তো শুদ্ধ উত্তর হবে 2। তারপর কি? পাঠের প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষক যে বিষয়ের প্রতি মনোযোগী হবেন। প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষককে কি কি দেওয়া দরকার? উক্ত ভাষার বর্ণমালা মুখস্থ করাবেন। প্রথমেই বাচ্চাদেরকে কোনো কিছু মুখস্থ করানো হয় না। পড়ার গতি, প্রথমেই বাচ্চারা খুব জোরে পড়তে পারে না বা খুব রেইসে কোনো কিছু তাদেরকে আমরা দিয়ে দেবো, সেইটা হয় না। বর্ণ ও শব্দে যোগাযোগের বিকাশ, হ্যাঁ এইটা হবে। যেমন ও লিখলাম, সেইটার উচ্চারণটা, শব্দে তার উচ্চারণটা কি হবে? ক লিখলাম, কয়ের উচ্চারণটা কি হবে? তো বর্ণ ও শব্দে তার যোগাযোগের বিকাশ, সেইটা হতে পারে, সেইটা হবে। যথাযথভাবে পড়া, প্রথমেই বাচ্চারা পড়তে পারে না, তো শুদ্ধ উত্তর হবে 3।
শোনা এবং পড়া হলো শোনা আর পড়া, সেইটা কি সুগ্রাহী দক্ষতা বা রিসেপটিভ না রিসেপটিভ। উৎপাদন দক্ষতা, সেইটা আমরা উৎপাদন করব নিকি, দেখি আমরা। তারপর কৌতূহলোদ্দীপক দক্ষতা না। যুক্তি নির্ভর চিন্তা দক্ষতা না, সেইটাও না। তো এইটার মধ্যে শোনা ও পড়া হলো উৎপাদন দক্ষতা। কোনো কিছু শুনে তারপর সেইটাকে পড়া, সেইটা হলো উৎপাদন দক্ষতা। 141-এ কি বলছে? শিক্ষক তরুণ লেখকদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী যেভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন। শিক্ষক তরুণ লেখকদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী যেভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন। 1 নম্বর কি বলছে? তাদের ব্যাকরণগত ত্রুটি বিষয়ে বিস্তারিত প্রক্রিয়া জানতে পারেন। তারা যা ভালো লিখেছে তার প্রশংসা করা এবং তাদের কাজ নিয়ে উদ্ধৃতি তুলে যুক্তিযুক্ত মতামত দেওয়া। তাদের ভুলগুলো এড়িয়ে যেতে বলা। শ্রেণীকক্ষে ভালো না লেখার জন্য তাদের গ্রেডিং করা বা গ্রেডিং করা। তো কোনটা হবে এইখানে? মানে প্রপারলি বলছে যে ব্যাকরণের ত্রুটি না, শিক্ষক ত্রুটি বের করার জন্য নন, ভুলগুলো এড়িয়ে যাওয়াও নয়, ভালো না লেখার জন্য গ্রেডিং করা সেইটাও নয়। তো কি হবে? তারা যা ভালো লিখেছে তার প্রশংসা করা এবং তাদের কাজ থেকে উদ্ধৃতি তুলে যথাযুক্ত মতামত দেওয়া। তো শুদ্ধ উত্তরটা হবে 2। 142-তে কি বলছে? নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষা অর্জন এবং ভাষা শিক্ষার মধ্যে প্রাথমিক পার্থক্য হিসাবে বিবেচিত হবে? কি বলছে প্রাথমিক পার্থক্য? 142 গতি এবং যথাযথ 1 নম্বর বলছে। 2 নম্বর বলছে ভাষিক অভিব্যক্তির স্তর, যথাযথ এবং প্রবাহ। 4 নম্বর বলছে প্রবাহ এবং উচ্চারণ। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষা অর্জন এবং ভাষা শিক্ষার মধ্যে প্রাথমিক পার্থক্য হিসাবে বিবেচিত? প্রাথমিক পার্থক্য যদি বলে ফ্লুয়েন্সি আর অ্যাকুরেসি। ফ্লুয়েন্সি চট করে আসবে না, আর অ্যাকুরেসিটাও সাথে সাথে আসবে না। তো ভাষা অর্জন আর ভাষা শিক্ষার মধ্যে প্রাথমিক পার্থক্য হিসাবে বিবেচিত হয় ফ্লুয়েন্সি অ্যান্ড অ্যাকুরেসি। 143 নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সাহায্যের উপায় হিসেবে মাতৃভাষা ব্যবহারের প্রেক্ষিতে কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? একটি শিশুদের পড়তে, ভাবতে এবং যোগাযোগ করতে সাহায্য করে। এটি ছাত্রদের অর্থ তৈরি প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। মাতৃভাষা অধ্যাপনে শাস্ত্রে আরও বৃহত্তর স্থান উন্মুক্ত করে। এটি দ্বিতীয় ভাষাকে এড়িয়ে যেতে সাহায্য করে। মাতৃভাষা কি আমাদের দ্বিতীয় ভাষাকে এড়িয়ে যেতে সাহায্য করে? না, সেইটা না। তো 9 বলেছে যেহেতু, তো সেইটা শুদ্ধ উত্তর হবে 4। তারপর আসি 144 নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রাথমিক স্তরের একটি শিশুর ভাষা বিকাশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? প্রাথমিক স্তরে ভাষার শিশুর উন্নতির জন্য ব্যাকরণের জ্ঞান, ভাষার সমৃদ্ধ প্রতিবেশ, ভাষার পাঠ্যপুস্তক, একটি শিশুর মূল্যায়ন। তো কোনটা হতে পারে? 144 একটু দেখে না। প্রাথমিক স্তরে একটা বাচ্চাকে ভাষা শিক্ষা দিতে হলে আমাদের প্রয়োজন কি? সেই বাচ্চাটাকে সেই পরিবেশে রাখা যে পরিবেশে সেই ভাষার সঠিক সেই ভাষা সম্পর্কে আলোচনা হয় বা সেই ভাষায় অন্যরা কথা বলে। তো কি হতে হবে? প্রাথমিক ক্ষেত্রে কি হবে? ভাষা সমৃদ্ধ পরিবেশ তাকে দিতে হবে। পোর্টফোলিও হলো একটি ব্যক্তিগত এবং শিক্ষক উভয়েরই মূল্যায়ন। শব্দধাঁধা কি বৃদ্ধিতে সাহায্য করে? শব্দধাঁধা শব্দ ভান্ডার, একটা বাচ্চার মধ্যে শব্দের ভান্ডার তৈরি করতে, আরো নতুন নতুন শব্দ সম্পর্কে জানতে হলে শব্দধাঁধা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে। তো শব্দ ভান্ডারে কি করে? শব্দধাঁধায় শব্দ ভান্ডার গড়ে তোলে।
বলার কাজ বিচার করার সময় নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রয়োজনীয় নয়? কথা বলার সেইটার মানে বলার যে তাদের ক্ষমতা বা বলার দক্ষতা সেইটা বিচার করতে হলে কিসের প্রয়োজন নয়? শব্দের উচ্চারণ, প্রাসঙ্গিকভাবে শব্দের যথাযথ আঙ্গিকের ব্যবহার, উৎস এবং অভিধানের ব্যবহার আর বক্তব্যের পরিচ্ছন্নতা। বলতে গেলে কিসের প্রয়োজন নেই? কথা বলতে গেলে, সাধারণভাবে কথা বলতে গেলে কিসের প্রয়োজন নেই? উৎস এবং অভিধানের ব্যবহার। আমরা কেউ কথা বললে আমরা প্রথমেই বলবো না যে সেইটা কোথা থেকে আসলো, কোন অভিধান থেকে আসলো বা সে কোন উৎস থেকে আসলো। তো বলার কাজ বিচার করতে গেলে যেটার প্রয়োজন নেই সেটা হলো উৎস এবং অভিধানের ব্যবহার। 148 কি বলছে? পাঠশিক্ষায় একটি ভাষার বর্ণমালার সঙ্গে তার শব্দের সংযোগ সাধনের যে পদ্ধতি তা হলো সরাসরি পদ্ধতি, ধ্বনি পদ্ধতি, সমগ্র ভাষা না আংশিক ভাষা। তো পাঠশিক্ষায় একটি ভাষার বর্ণমালার সঙ্গে শব্দের সংযোগ সাধনের যে পদ্ধতি সেইটাকে বলা হয় ধ্বনি পদ্ধতি বা ফনিক পদ্ধতি। ফনিক বা ধ্বনি মানে একটা বর্ণের সাথে তার যে উচ্চারণটা সেইটাকে কি বলে? সেইটাকে ফনিক বলে। তারপর কি বলছে? পাঠ্যপুস্তক অতিরিক্ত বলতে কি বোঝায়? পাঠ্যপুস্তক অতিরিক্ত বলতে কি বোঝায়? পাঠ্যপুস্তক অতিরিক্ত শিক্ষা বস্তু সরবরাহ করা। পাঠ্যপুস্তক অবজ্ঞা করে সেইটা হবে না। জ্ঞান পাঠ্যপুস্তক কেন্দ্রিক হতে হবে না। পাঠ্যপুস্তক অতিরিক্ত বিষয় নিয়ে শিশুদের উপর অতিরিক্ত বোঝা চাপানো মোটেই না। তো এটা শুদ্ধ উত্তর, পাঠ্যপুস্তক অতিরিক্ত শিক্ষাবস্তু সরবরাহ করা। তারপর কি বলছে? শিক্ষক তৃতীয় শ্রেণীকক্ষের ছাত্রদের একটি খাম তৈরির নির্দেশ দিলেন। ছাত্ররা নির্দেশ অনুসরণ করলো। একটি ভাষা শ্রেণীকক্ষে এই কর্মতৎপরতা যেভাবে ছাত্রদের সাহায্য করবে। কি করবে? লেখার দক্ষতা বাড়াবে, বলার দক্ষতা বাড়াবে, শোনার দক্ষতা বাড়াবে না তাদের সৃজন ক্ষমতা বাড়াবে? কোনটা হবে? যেহেতু কোনো কিছু বানানোর কথা বলছে ফলে তাদের সৃজন ক্ষমতা বাড়াবে। তো এই হলো মোটামুটি আজকের প্রশ্নের একটা সাধারণ আলোচনা। এইখানে মোটামুটিভাবে আমরা পিওয়াইকিউ সিরিজের আরেকটা আমরা করলাম। আশা করি সেইটা তোমাদের কনফিউশন ক্লিয়ার হবে কিভাবে করতে হবে। তো আজকে আমাদের এইখানেই শেষ করলাম। ধন্যবাদ।